চলুন আজ একটা জার্নিতে যাওয়া যাক, এমন একটা সময়ে যার কোনো লেখা ইতিহাস নেই। আমরা কথা বলবো ভারতের সেই শুরুর দিনগুলো নিয়ে, যখন মানুষ প্রথম এই উপমহাদেশে পা রেখেছিল। একবার ভাবুন তো, কোনো বই নেই, কোনো লেখা নেই, তাহলে কি করে জানা যাবে তাদের গল্প? আর এখানেই এই রহস্য সমাধানের চাবিকাঠিটাই হলো আর্কিওলজি। বলতে পারেন এটা একটা টাইম মেশিনের মতো। তো আমাদের আজকের মিশনটা হলো এই প্রত্নতাত্ত্বিক সূত্রগুলো ধরেই এগোনো আর খুঁজে বের করা যে কিভাবে আমাদের পূর্বপুরুষরা লক্ষ লক্ষ বছরের শিকারী জীবন থেকে বেরিয়ে এসে ধীরে ধীরে কৃষক হয়ে উঠলেন। তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করি। আমরা কথা বলছি প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক যুগ নিয়ে, সোজা কথায় ইতিহাসেরও আগের ইতিহাস। এখন প্রশ্ন হলো, লেখা ছাড়া সময়টাকে ভাগ করা হয় কি করে? ওয়েল, আর্কিওলজিস্টরা একটা দারুণ উপায় বের করেছিলেন। তারা দেখতেন মানুষ কী ধরনের হাতিয়ার ব্যবহার করত। ডেনমার্কের একজন কিউরেটর ক্রিশ্চিয়ান থমসন এই ধারণাটা দেন। উনি বলেন যে মানুষের ইতিহাসকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করতে পারি: প্রস্তর যুগ, তারপর ব্রোঞ্জ যুগ, আর শেষে লৌহ যুগ। এটা কিন্তু পুরো বিষয়টা বুঝতে আমাদের দারুণভাবে সাহায্য করে। তাহলে চলুন ইতিহাসের প্রথম পাতাটা উল্টানো যাক। আমরা চলে যাচ্ছি প্রাচীন প্রস্তর যুগে, প্যালিওলিথিক পিরিয়ডে। আর এটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে লম্বা দীর্ঘতম অধ্যায়। তখনকার জীবনটা কেমন ছিল? আচ্ছা, জীবনটা ছিল পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষ ছিল যাযাবর, হান্টার গ্যাদারার। খাবারের খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, এটাই ছিল তাদের জীবন। তবে হ্যাঁ, এই বিশাল সময়কালটা কিন্তু একরকম কাটেনি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, তাদের হাতিয়ারগুলো দেখলেই বোঝা যায় যে সময়ের সাথে সাথে তাদের চিন্তাভাবনাও কতটা উন্নত হচ্ছিল। যেমন ধরুন, একদম শুরুতে লোয়ার প্যালিওলিথিক যুগে ছিল ভারী হাতকুঠার। তারপর মিডল প্যালিওলিথিক যুগে এলো আরও হালকা, আরও ধারালো ফ্লেক টুলস। আর শেষে আপার প্যালিওলিথিক যুগে এলো একেবারে আধুনিক মানুষের তৈরি ব্লেড। এই যে পরিবর্তন, এটাই তো তাদের বুদ্ধির বিকাশের আসল প্রমাণ, তাই না? এই যে হাতকুঠারের কথা বললাম, এটাকে বলা যেতে পারে সেই সময়ের সুইস আর্মি নাইফ। ভাবা যায়, রবার্ট ব্রুসফুট মাদ্রাজের কাছে পাল্লাবারাম থেকে প্রথম এই জিনিসটা আবিষ্কার করেন। আর এটা দিয়ে কি না হতো, পশুর শিকার, মাংস কাটা, মাটি খোঁড়া, অল ইন ওয়ান একটা টুল ছিল। মিডল প্যালিওলিথিক যুগে হাতিয়ার বানানোর ধরনে একটা রীতিমতো বিপ্লব চলে আসে। একটা অসাধারণ টেকনিক ব্যবহার করা শুরু হয়, নাম ল্যাভালোয়েস টেকনিক। ব্যাপারটি কীরকম ছিল জানেন? একটা বড় পাথরকে এমনভাবে প্রস্তুত করা হতো, নিখুঁতভাবে, যাতে শেষ মুহূর্তে একটা মাত্র ঘা মেরেই একদম পারফেক্ট ধারালো একটা ফ্রেক বা টুকরো বের করে আনা যায়। এটা কিন্তু আজকের দিনের প্রিসিশন ইঞ্জিনিয়ারিংয়ের থেকে কিছু কম নয়। আচ্ছা, এবার চলুন সেই ভুলে যাওয়া পৃথিবীর কয়েকটা ঝলক দেখে আসি। যেমন ধরুন মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহার কথা। এখানকার গুহাচিত্রগুলো, এগুলো তো শুধু ছবি নয়, এগুলো হাজার হাজার বছর আগের জীবনের এক একটা জানালা। এরপর নর্মদা উপত্যকার কথা ভাবুন, যেখানে ডক্টর অরুণ সোনাকিয়া ভারতের প্রথম মানব জীবাশ্মটা খুঁজে পান, আর আমাদের পুরো ইতিহাসটাই নতুন করে লিখতে হয়। আর মহারাষ্ট্রের পাটনে পাওয়া উটপাখির ডিমের খোসা, এটা কি প্রমাণ করে জানেন? এটা আমাদের বলে যে তখনকার পরিবেশ আজকের থেকে একদমই আলাদা ছিল, সম্ভবত অনেকটা আফ্রিকার সাভানার মতো। লক্ষ লক্ষ বছর কেটে যাওয়ার পর পৃথিবীটাই কিন্তু আমূল বদলে যেতে শুরু করল। আইস এজ শেষ হচ্ছিল, বরফ গলছিল, আর তার সাথে সাথে বড় বড় পশুরাও হারিয়ে যাচ্ছিল। তো এই বিশাল পরিবর্তনের মুখে দাঁড়িয়ে মানুষ কি করল? নিজেদের কিভাবে মানিয়ে নিল? ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আমাদের পরের অধ্যায়, মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক পিরিয়ড। পরিবেশের এই বদলটা কিন্তু মানুষের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ ছিল, কারণ বড় শিকার তো আর নেই। তাই মানুষকে এবার ছোট ছোট পশু, পাখি বা মাছ শিকারের উপর নির্ভর করতে হচ্ছিল। আর তার জন্য দরকার ছিল নতুন, আরও আধুনিক হাতিয়ারের। আর তখনই জন্ম হল মাইক্রোলিথের। জ্যামিতিক আকারের এই পুচকে পুচকে পাথরের টুকরোগুলোকে কাঠের বা হাড়ের হাতলে লাগিয়ে বানানো হতো তীর, বর্ষা, আরও জটিল সব অস্ত্র। কিন্তু এই যুগের সবচেয়ে বড় গেম চেঞ্জার ছিল অন্য একটা জিনিস। সেটা হলো পশুপালনের শুরু। শিকারের অনিশ্চয়তা থেকে বেরিয়ে আসার জন্য এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। আর এটাই ছিল স্থায়ী বসতি গড়ে তোলার দিকে মানবজাতির
প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। ভারতে পশুপালনের সবচেয়ে পুরনো যে প্রমাণগুলো পাওয়া যায় সেগুলো এসেছে রাজস্থানের বাগড় আর মধ্যপ্রদেশের আদমগড় থেকে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? মানুষের পোষ মানানো প্রথম প্রাণীটা ছিল কুকুর, আমাদের প্রথম এবং সেরা বন্ধু। কুকুর তখন শুধু পাহারাদারই ছিল না, শিকারের সঙ্গীও ছিল। তো এরপর আমরা মানব ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় টার্নিং পয়েন্টে চলে এসেছি, একটা সত্যিকারের বিপ্লব, যাকে বলা হয় নিওলিথিক রেভলিউশন বা নব্য প্রস্তরযুগীয় বিপ্লব। এই বিপ্লবটা মানুষের বেঁচে থাকার পুরো নিয়ম-কানুন, পুরো দর্শনটাই বদলে দিল। ভাবুন, হাজার হাজার বছরের যাযাবর জীবন, সেটা ছেড়ে মানুষ প্রথমবার এক জায়গায় থিতু হল। আর সবচেয়ে বড় বদলটা হলো, তারা আর শুধু খাদ্য সংগ্রাহক রইল না, তারা হয়ে উঠল খাদ্য উৎপাদনকারী। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই বিপ্লবটা কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় ঘটেনি। উপমহাদেশের বিভিন্ন প্রান্তে মানুষ তাদের লোকাল পরিবেশের সাথে খাপ খাইয়ে আলাদা আলাদা ফসল ফলাতে শিখছিল। যেমন ধরুন, একদিকে পাকিস্তানের মেহেরগড়ে আমরা বার্লি আর গমের চাষের সবচেয়ে পুরনো প্রমাণ পাই, যা থেকে একটা বিশাল গ্রামীণ সভ্যতা গড়ে উঠেছিল। আবার অন্যদিকে উত্তরপ্রদেশের কোল্ডিহোয়াতে পাওয়া গেছে ধান চাষের প্রমাণ। তার মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কৃষি ব্যবস্থা গড়ে উঠছিল। কাশ্মীরের বুরজাহমে একটা আবিষ্কার আমাদের থমকে দেয়। সেখানকার এক কবরস্থানে মানুষের কঙ্কালের পাশেই পাওয়া গেছে একটা কুকুরের কঙ্কাল। কি বোঝায় এটা? এটা আমাদের বলে দেয় যে হাজার হাজার বছর আগেও মানুষ আর কুকুরের সম্পর্কটা শুধু কাজের ছিল না, ছিল একটা গভীর ভালোবাসার, একটা আবেগের সম্পর্ক। পাথরের যুগ তো শেষ হলো, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। এরপর মানুষ এমন একটা জিনিস আবিষ্কার করল যা পৃথিবীকে আবারও বদলে দিল, আর সেটা হলো ধাতু। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের গল্পের এক নতুন জটিল অধ্যায়, যেখানে আমরা দেখব একই সময়ে পাশাপাশি দুটি ভিন্ন ভারত টিকেছিল। মানুষ প্রথম যে ধাতুটা ব্যবহার করতে শেখে সেটা ছিল তামা বা কপার, আর এই সময়টাকেই বলা হয় চালকোলিথিক যুগ বা তাম্রপ্রস্তর যুগ। নামটা থেকেই বোঝা যাচ্ছে তখন তামা আর পাথর দুটোই একসাথে ব্যবহার করা হতো। আর এখানেই গল্পটা সাংঘাতিক ইন্টারেস্টিং হয়ে ওঠে, কারণ একই টাইমলাইনে আমরা দুটো আলাদা জগৎ দেখতে পাই। একদিকে ছিল সিন্ধু সভ্যতার মতো বিশাল পরিকল্পিত শহর, আন্তর্জাতিক বাণিজ্য, এমনকি তাদের নিজস্ব লিখন পদ্ধতিও ছিল। আর ঠিক তার পাশাপাশি ভারতের অন্যান্য অংশে ছড়িয়েছিল এই চ্যালকোলিথিক বা তাম্রপ্রস্তর যুগের গ্রামীণ সংস্কৃতিগুলো, যাদের জীবনযাত্রা ছিল একদম অন্যরকম। এই গ্রামীণ সংস্কৃতিগুলো ঠিক কেমন ছিল? ওরা মূলত কৃষক আর পশুপালক ছিল। ছোট ছোট গ্রামে থাকত। ওদের বানানো একটা বিশেষ ধরনের মাটির পাত্র খুব বিখ্যাত ছিল, কালো আর লাল রঙের পাত্র, যেটাকে ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার বলা হয়। তবে ওদের কিন্তু কোনো লেখার চল ছিল না। মহারাষ্ট্রের ইনামগাঁও হলো এই রকমই একটা খুব ভালোভাবে স্টাডি করা বড় গ্রাম। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারি, ইতিহাস কিন্তু কখনোই একটা সোজা সাপটা সরল রেখায় চলে না। এটা আসলে অনেকগুলো সমান্তরাল গল্পের একটা জটিল বুনন। কিন্তু সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই যে গ্রামীণ তাম্রপ্রস্তর সংস্কৃতিগুলো আর সিন্ধু উপত্যকার ওই বিশাল উন্নত নগর সভ্যতা, এদের মধ্যে সম্পর্কটা ঠিক কী ছিল? ওরা কি একে অপরের সাথে যুক্ত ছিল, নাকি দুটো ছিল সম্পূর্ণ আলাদা জগৎ? এই রহস্যটা আজও আর্কিওলজিস্টদের ভাবায়, আর আমাদেরও ভাবার জন্য অনেক জায়গা ছেড়ে দেয়।